শুভ সন্ধ্যা দর্শক, আপনারা দেখছেন সময়ের খবর। আজকে নির্ভীক বিশ্লেষণে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে হুমায়ুন কবিরকে নিয়ে। হুমায়ুন কবির তার নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেছেন গত 22শে ডিসেম্বর। নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গেই উনি অনেক বড় বড় দাবি করছেন। উনি কখনো বলছেন আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবো, কখনো বলছেন শুভেন্দু অধিকারীকেও হারিয়ে দেবো, আবার কখনো বলছেন ক্যানিং পূর্বে শওকত মোল্লাকে হারাবো, আবার গতকাল বললেন ভাঙড়ের নওশাদ সিদ্দিকীকেও হারাবো। এহেন হুমায়ুন কবিরকে নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে বেশ জল্পনা রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির কি করতে পারে, হুমায়ুন কবিরের দল কতটা ফ্যাক্টর হতে পারে, যে ইউপি জনতা উন্নয়ন পার্টি কতটা ফ্যাক্টর হতে পারে, এবং হুমায়ুন কবিরের দল যে ইউপি যদি ভোট পায় তাহলে কোন দলের লাভ হতে পারে, কোন দলের ক্ষতি হতে পারে, আদৌ উনি ভোট পাবেন কিনা। উনি তো বড় বড় দাবি তো করছেন, কখনো মমতাকে হারিয়ে দিচ্ছেন, কখনো শুভেন্দুকে হারিয়ে দিচ্ছেন, কখনো ক্যানিং পূর্বের শওকত মোল্লাকে হারিয়ে দিচ্ছেন, আবার গতকাল ভাঙড়ের নওশাদ সিদ্দিকীকে প্রায় হারিয়ে দিচ্ছিলেন। এই হুমায়ুন কবিরকে নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা একটুখানি দেখব হুমায়ুন কবির কি করতে পারেন। হুমায়ুন কবির তৃণমূলের একজন বিতর্কিত বিধায়ক, ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক, এখনও উনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি, সাসপেন্ড হয়ে আছেন। হুমায়ুন কবির উনি গত 22শে ডিসেম্বর যখন নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন, যে ইউপি জনতা উন্নয়ন পার্টি, প্রতিষ্ঠার দিনই উনি চমক দিয়েছিলেন, কয়েকটা আসনে উনি প্রার্থী ঘোষণা করেছিলেন। তা নিয়ে নানা বিতর্কও তৈরি হয়েছে। মাঝখানে বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশা চ্যাটার্জিকে প্রত্যাহার করতে হয়েছে ওনাকে। এখন এই হুমায়ুন কবিরের এই যে দাবি দেওয়া যে আমি এটা করে দেবো, আমি ওটা করে দেবো, আমি ওকে হারিয়ে দেবো, আমি ওকে হারিয়ে দেবো, আমার সঙ্গে চালাকি করলে আমি এটা করে দেবো, যদি আমার কথা মতো চলে তো ঠিক আছে, না তো আমি সব সোজা করে দেবো, এটা কতখানি বাস্তবসম্মত আর কতখানি ফাঁকা আওয়াজ আজকে একটু দেখবো আমরা। দেখুন, হুমায়ুন কবির বারবার দাবি করছেন এ রাজ্যে সংখ্যালঘু ভোট নাকি সব তার দিকে, অর্থাৎ হুমায়ুনের এক ইশারায় এ রাজ্যে 30% মুসলিম ভোট সব হুমায়ুনের দলে গিয়ে পড়বে, হুমায়ুনের ভোট বাক্সে পড়বে। হুমায়ুনের যে ইউপি, উনি অবশ্য এখনো নির্বাচনী প্রতীক পাননি, তবে যে প্রতীকই উনি পান না কেন, এ রাজ্যে 30% মুসলিম ভোট নাকি হুমায়ুনের যে ইউপির প্রতীকেই ভোট দেবে, উনি বারবার দাবি করছেন। এই দাবির সারবত্তা কতখানি, এটা কতটা সম্ভব হতে পারে, আজকে সেটা নিয়ে আমাদের আলোচনা। আসুন আমরা দেখি এই হুমায়ুন কবিরের, তার আগে হুমায়ুন কবির একটু ব্যাকগ্রাউন্ড আমাদের জেনে নেওয়া দরকার। হুমায়ুন কবির উনি একটা সময় কংগ্রেস করতেন, তারপরে তৃণমূল কংগ্রেস করছেন। তৃণমূল কংগ্রেস করতে করতে উনি মাঝখানে একটা সময় বিজেপিতে গেলেন। 2019 সালে উনি মুর্শিদাবাদের কোনো এক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন। তারপরে এখন সব ঘাটে জল খেয়ে উনি আবার নিজের দল ঘোষণা করলেন। এমন হুমায়ুন কবিরকে এর রাজ্যে সংখ্যালঘু সমাজ কতটা বিশ্বাস করবে? হুমায়ুন কবির তো দাবি অনেক করছেন, এর একটা কারণ রয়েছে দাবি করার, উনি এমনি এমনি করছেন না। কারণটা হচ্ছে উনি 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস যখন করেছিলেন, তখন কয়েক লক্ষ লোক সেখানে, নাকি লক্ষাধিক লোক সেখানে জড়ো হয়েছিলেন, মাথায় করে ইট নিয়ে, সিমেন্টের বস্তা নিয়ে, যার যেমন ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা অনুযায়ী চাঁদা দিয়েছেন, এবং সব মিলে চাঁদা দেওয়ার সেই চাঁদার পরিমাণটা প্রায় 6 কোটি টাকা। বাবরি মসজিদের জন্য বাংলার মুসলমানেরা 6 কোটি টাকা, প্রাথমিকভাবে 6 কোটি চাঁদা হুমায়ুন কবিরকে দিয়েছেন বাবরি মসজিদ তৈরি করার জন্য। হুমায়ুন কবিরের আত্মবিশ্বাস সেখান থেকে, যে লক্ষ লক্ষ মানুষ আমার ডাকে সাড়া দিয়েছে, তার মানে এরা আমাকেই ভোট দেবে। একই সঙ্গে শুধু ছাড়াই দেয়নি, 6 কোটি টাকা, অঙ্কটা কম নয়, এই 6 কোটি টাকাও দিয়েছে। হুমায়ুন কবির বোধহয় সেখান থেকেই আত্মবিশ্বাসটা পাচ্ছেন যে আমাকে 6 কোটি টাকা দিয়েছেন, মাথায় করে দূর দূরান্ত থেকে মানুষ ইট এনে দিয়েছেন, সিমেন্টের বস্তা বয়ে এনে দিয়েছেন, ভোটটাও বোধহয় আমাকে দেবে। হুমায়ুন কবিরের আত্মবিশ্বাসের মূল জায়গা হচ্ছে সেটা। কিন্তু আমরা একটু দেখি এ রাজ্যের সংখ্যালঘু সমাজের ভোট দেওয়ার নেচারটা কেমন। এ রাজ্যের সংখ্যালঘু সমাজ যাকে তাকে যখন তখন ভোট দেয় না। এরা দীর্ঘ 34 বছরে বামেদের সঙ্গে লেপ্টে ছিল, তারপরে পরিবর্তন সরকার আসার পর থেকেই
তৃণমূল কংগ্রেসের সঙ্গে একেবারে পুরোপুরি লেপ্টে আছে, অন্তত গত 3টি বিধানসভাতে আমরা দেখেছি। বিশেষ করে যদি বলি তাহলে 2021 সালের বিধানসভাতে এ রাজ্যের 100 জন মুসলমানের মধ্যে 91 জন মুসলমান তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছিল। এখন সেই মুসলমানেরা তৃণমূল কংগ্রেসের থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে যে ইউপি জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের দলকে ভোট দেবে, এটা ভাবা এবং এটা যে বাস্তবে হবে এই দুটোর মধ্যে কতটা ফারাক রয়েছে, এটা আদৌ সম্ভব কিনা, এটাই বিষয়। হুমায়ুন কবির ভাবছেন যে মুসলমানরা দলে দলে লক্ষাধিক মুসলমান ভিড় করেছে, 6 কোটি টাকা আমাকে বাবরি মসজিদের জন্য চাঁদা দিয়েছে, তার মানে এরা বোধহয় আমার এক কথাতে আমার দলকে ভোট দেবে। কিন্তু এমনটা হবে না, আমার অন্তত ব্যক্তিগত অবজারভেশন যেটা, এমনটা হবে না, কখনো হবে না। যদি তাই হতো তাহলে 2021 সালে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 2021 সালের বিধানসভা নির্বাচনে অনেক ভালো রেজাল্ট করতো, অনেক ভালো রেজাল্ট করতো যদি মুসলমানেরা তা ভোট দিত এইভাবে। মুসলমানরা এভাবে ভোট দেয় না, অন্তত এ রাজ্যের মুসলিম সমাজ এভাবে ভোট দেয় না, তার একটু সিকিউর, একটু নিরাপত্তার মধ্যে থাকতে চাই। কোথায় তাদের ভালো হবে? অন্তত বিজেপির এই উগ্র হিন্দুত্ববাদী থেকে অন্তত রাস্তাঘাটে তাদেরকে ঘিরে ধরে যাতে না কেউ মারতে পারে, কেউ না হেনস্থা করতে পারে, যেমন আমরা হিন্দিভাষী রাজ্যগুলোতে দেখি, ঘিরে ধরে মার, মুসলমান যুবককে ঘিরে ধরে মার। তারা অন্তত এরকম পরিস্থিতি বাংলাতে চায় না। সেই জন্য আব্বাস সিদ্দিকীদের সভাগুলোতে অনেক ভিড় হয়েছিল, আমরা দেখেছিলাম ব্রিগেডে সেই লক্ষাধিক মানুষের ভিড় দেখেছিলাম আমরা সে সময়, লক্ষাধিক মানুষের ভিড়। এমনকি সংবাদ মাধ্যমে আলোচনা হচ্ছিল যে বামেদের ব্রিগেডে ভিড় জমালো কারা? তৃণমূল আর বিজেপি একে অপরের উপরে চাপানো শুরু করেছে। কেউ বলছে তৃণমূলটা লোক পাঠিয়েছে, কেউ বলছে বিজেপি লোক পাঠিয়েছে। কিন্তু ওটা শুধু ভিড় ছিল, ওই ভিড়টা ভোটে পরিণত হয়নি সেদিনে। সেদিন হয়তো আব্বাসদের প্রতি অনেকের সহানুভূতি ছিল, সংখ্যালঘু সমাজের সহানুভূতি ছিল, কিন্তু দিন শেষে এরা সুচিন্তিত মতামত রেখেছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের থেকে, অন্তত বাম কংগ্রেস আইএসএফ জোটের থেকেও তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ভালো ফাইট দিতে পারবে, তাই তারা ভোটটা তৃণমূল কংগ্রেসকেই দিয়েছিল। এখন হুমায়ুন কবির কিভাবে আশায় এভাবে বুক বাঁধতে পারেন? উনি আশায় বুক বেঁধে বসে রয়েছেন, ভোটটা বোধহয় আমাকেই দেবে, এই রাজ্যে 3 কোটি মুসলিম। সম্ভব না, কখনো, আমার ব্যক্তিগত অবজারভেশন, কখনো সেটা হবে না। হুমায়ুন কবির যদি বাবরি মসজিদের জন্য আবার টাকা চান, 6 কোটি কেন আরো 12 কোটি টাকা দিতে বাধ্য, মানুষ দেবেন। কারণ মন্দির মসজিদের বিষয়টা হচ্ছে, যদি কোথাও মন্দির তৈরি হয়, ধর্মপ্রাণ হিন্দু সেখানে পুণ্যের আশায় অবশ্যই কিছু দান করেন। কোথাও মসজিদ তৈরি হচ্ছে, ধর্মপ্রাণ মুসলমান সেখানে পুণ্যের আশায় দান দেবেন, এটা একদম স্বাভাবিক, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। আপনি মন্দির মসজিদ করুন, যেই করুন না কেন, সেখানে সাধারণ মানুষ পুণ্যের আশায় সেখানে দান করে। এখন হুমায়ুন কবিরের বাবরি মসজিদের সঙ্গে নিজের ভোটের অঙ্কটা যদি গুলিয়ে ফেলেন, উনি বারবার গুলিয়ে ফেলছেন এই বিষয়টা। বাবরি মসজিদের শিলান্যাসের সময় সেখানে ভিড় হয়েছিল শুধু বাবরি মসজিদের আবেগকে সামনে রেখে, হুমায়ুন কবিরের মুখ দেখে নয়। বাবরি মসজিদকে বানাচ্ছেন সেটা বড় কথা না, বাবরি মসজিদ হচ্ছে এটাই বড় কথা। এ রাজ্যের সংখ্যালঘু সমাজ, তাছাড়া বাবরি মসজিদ জাতীয় একটা রাজনীতি একটা সময় প্রচুর চর্চার কেন্দ্রে ছিল, প্রচুর বিতর্ক হয়েছে, মামলা, দীর্ঘদিন মামলা হয়েছে, তারপরে একটা ফায়সালা সুপ্রিম কোর্ট শুনিয়েছে। কিন্তু বাবরি মসজিদ হারানোর এই যন্ত্রণাটা শুধু এ রাজ্যের মুসলিমদের নয়, গোটা দেশের মুসলমানদের মধ্যে রয়েছে এবং কুড়ে কুড়ে খাচ্ছে। সেই আবেগটাকে উনি সাময়িকভাবে কাজে লাগালেন এবং 6 কোটি টাকা চাঁদা পেয়েছেন, ব্যাস এটুকুই। আপনাকে কেউ ভোট দেবে না, হুমায়ুন কবিরের দলকে কেউ ভোট দেবে না, অন্তত আমার ব্যক্তিগত অবজারভেশন সেটাই। উনি যতই দম ভরুন, আমি একে হারিয়ে দেবো, আমি ওকে হারিয়ে দেবো, নির্বাচনের পরে আসলে উনিই কোথায় থাকবেন সেটাই দেখার। পাশাপাশি আর একটা কথা বলবো, রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে ইউপি হুমায়ুন কবিরের দল এবারে অন্তত আসন্ন বিধানসভা নির্বাচনে নাকি বিশাল বড় একটা ফ্যাক্টর হতে চলেছে। কেউ অন্তত তেমনটা মনে করছেন। আমার ব্যক্তিগত অবজারভেশন তেমন কিছু হতে যাচ্ছে না, তেমন কিছু হতে যাচ্ছে না। আমি আগেও বলেছি, আবারও বলছি, তেমন কিছু হবে না। খুব বেশি হলে হুমায়ুন কবির খুব ভালো রেজাল্ট যদি করেন, উনি একটা সিট জিততে পারেন, সেটাই আমি মনে করব হুমায়ুন কবিরের 90% সাফল্য।
উনি যদি একটা সিট জেতেন মুর্শিদাবাদের কোনো কেন্দ্র থেকে, উনি বলছেন বেলডাঙ্গা রেজিনগর দুটি কেন্দ্রে উনি কন্টেস্ট করবেন। এই দুটি কেন্দ্রের মধ্যে যদি একটা সিট উনি জেতেন, আমি মনে করবো সেটাই হুমায়ুন কবিরের দলে 90% সাফল্য। এর বাইরে উনি কিচ্ছু করতে পারবেন না। উনি 135টা আসনে লড়ার হুঙ্কার দিচ্ছেন। 135টা পেরাতে খুঁজে পাওয়া মুশকিল রয়েছে। এই কথাগুলো আমার ব্যক্তিগত অবজারভেশন। আর আগামী 4 মাস পর যখন বিধানসভা নির্বাচনের রেজাল্ট বের হবে, আপনারা তখন মিলিয়ে নেবেন যে এই কথাগুলো আমি একেবারেই শুধু বলেছিলাম, এর সঙ্গে বাস্তবের কিছু ভিত্তি ছিল। সেটা আপনারা তখনই বুঝতে পারবেন। তবে এরকম কিছুই হবে না। 135 আসনে উনি কিচ্ছু করতে পারবে না। উনি খুব বেশি হলে ওনার প্রভাব মুর্শিদাবাদের 1-2 বিধানসভা কেন্দ্রে থাকতে পারে। সেক্ষেত্রে উনি একটা আসন বড়জোর জিততে পারেন। আর নয়তো কিছু আসনে ভোট কেটে এ রাজ্যের তামাম সেকুলার দল, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এই সমস্ত দলগুলোকে লোকসান পৌঁছানোর চেষ্টা করতে পারেন মাত্র। এর বেশি কিছু করতে পারবেন না। চেষ্টা করতে পারেন। খুব বেশি করলে কি করতে পারেন? মুর্শিদাবাদের একটা সিট বিজেপিকে উনি উপহার দিতে পারেন ভোট কাটাকুটির খেলাতে। এর বাইরে উনি কিচ্ছু করতে পারবেন না। দর্শক, আমার ব্যক্তিগত মতামত এটা অবশ্যই। এ বিষয়ে আপনাদের অবশ্যই মতামত কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। একই সঙ্গে বলবো, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি যেটা বলেছি আমার ব্যক্তিগত মতামত বলেছি এখানে। আপনাদের মতামত অন্য কিছু হতে পারে। সেটা প্রমাণ হবে আগামী 4 মাসের মধ্যেই। এপ্রিল-মে মাসের মধ্যেই আমরা বুঝতে পারবো হুমায়ুন কবিরের দল কতটা ফ্যাক্টর ছিল রাজ্য রাজনীতিতে, কতটা উনি ছাপ ফেলতে পেরেছিলেন, সেটা তখনই বুঝতে পারবো। আজকের পর্ব আপাতত এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।